ভাবুন, দুজন মানুষের মাসিক আয় ৮০,০০০ টাকা। প্রথম ব্যক্তি স্যালারি পাওয়ার পর ভাবেন, এই মাসে নতুন ফোনটা কিনব, একটু ভালো রেস্টুরেন্টে খাবো, কয়েকটা নতুন জামা নেব। এত কষ্ট করে টাকা আয় করছি, এনজয় তো করতেই হবে। দ্বিতীয় ব্যক্তি একই ৮০,০০০ টাকা হাতে পেয়ে প্রথমে ভাবেন, এই টাকার কতটা আমার ভবিষ্যৎ আয় বাড়াতে পারে, কতটা সেভ করব, আর কতটা এমন জায়গায় ব্যবহার করব যেখান থেকে ভবিষ্যতে আরও টাকা তৈরি হতে পারে। দুজনের আয় একই, কিন্তু কয়েক বছর পর তাদের ফাইন্যান্সিয়াল পজিশন একেবারেই আলাদা হয়ে যেতে পারে। কেন? কারণ ওয়েলথ বিল্ডিং শুধু আপনি কত টাকা আয় করেন তার উপর নির্ভর করে না। আপনি টাকা সম্পর্কে কিভাবে চিন্তা করেন, কি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত কত বছর ধরে ধরে রাখতে পারেন, সেটাও গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় শুরুতেই পরিষ্কার করি, ধনী মানুষের মানসিকতা মানে দামি গাড়ি, লাক্সারি লাইফস্টাইল বা অন্যদের থেকে নিজেকে বড় ভাবা নয়। এই ভিডিওতে ধনী মানুষের চিন্তাভাবনা বলতে আমরা এমন কিছু ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট নিয়ে কথা বলবো যেগুলো একজন সাধারণ মানুষকেও ধীরে ধীরে নিজের ফাইন্যান্সিয়াল পজিশন শক্তিশালী করতে সাহায্য করতে পারে। আর ভিডিওর শেষের দিকের একটি মাইন্ডসেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ ইনকাম বাড়ানোর চেষ্টা করলেও এই একটি ভুলের কারণে কখনোই ওয়েলথ তৈরি করতে পারে না। ১. ধনী মানসিকতা শুধু ইনকাম নয়। নেটওয়ার্থ নিয়ে চিন্তা করে আমাদের অনেকের ফাইন্যান্সিয়াল সাকসেসের মাপকাঠি হচ্ছে ইনকাম। ওর স্যালারি ১,০০,০০০ টাকা, ও ফ্রিল্যান্সিং করে অনেক আয় করে, ওর বিজনেস ভালো চলছে। কিন্তু হাই ইনকাম আর ওয়েলথ এক জিনিস নয়। ধরুন, একজন মাসে ১,০০,০০০ টাকা আয় করেন, কিন্তু তার পুরো টাকাই লাইফস্টাইল, ইএমআই, শপিং এবং অন্যান্য খরচে চলে যায়। মাস শেষে তার সেভিংস প্রায় শূন্য। অন্যদিকে আরেকজন মাসে ৬০,০০০ টাকা আয় করেন। তিনি নিয়মিত কিছু টাকা সেভ করেন, ইমার্জেন্সি ফান্ড তৈরি করেন, নিজের স্কিলে ইনভেস্ট করেন এবং নিজের রিস্ক বোঝার পর লং টার্ম ইনভেস্টমেন্ট করেন। কয়েক বছর পর দ্বিতীয় ব্যক্তির ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন প্রথম ব্যক্তির চেয়েও শক্তিশালী হতে পারে। কারণ ওয়েলথের আসল প্রশ্ন শুধু আমি কত টাকা আয় করছি না, বরং আমি যা আয় করছি তার কতটা ধরে রাখতে পারছি এবং সেই টাকা দিয়ে কি তৈরি করছি। এ কারণেই নিজের ইনকামের পাশাপাশি অ্যাসেটস, সেভিংস, ইনভেস্টমেন্ট এবং ডেট সবকিছু দেখতে হয়। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার ইনকাম যদি আগামীকাল ১ মাসের জন্য বন্ধ হয়ে যায়, আপনার ফাইন্যান্সিয়াল লাইফ কতদিন স্বাভাবিকভাবে চলতে পারবে? এই প্রশ্নের উত্তর অনেক সময় স্যালারির চেয়ে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ সম্পর্কে বেশি কিছু বলে দেয়। ৪. ধনী মানসিকতা। স্টেটাস কেনার চেয়ে ফ্রিডম কিনতে চায়। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা অনেক সময় এমন জিনিসে টাকা খরচ করি যেগুলো আমাদের নিজের প্রয়োজনের চেয়ে অন্য মানুষের চোখে ভালো দেখানোর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটাকে বলা যায় স্টেটাস স্পেন্ডিং। নতুন ফোন, দামি পোশাক, প্রয়োজনের চেয়ে বড় লাইফস্টাইল, সব ক্ষেত্রেই এটা হতে পারে। এখন এগুলো কেনা নিজে কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে যদি আপনার ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন দুর্বল হয়, কিন্তু বাইরে থেকে সাকসেসফুল দেখানোর জন্য আপনি নিয়মিত খরচ বাড়াতে থাকেন। ধরুন আপনার স্যালারি ৪০,০০০ থেকে ৬০,০০০ হলো। আগে ১০,০০০ টাকার মধ্যে ব্যক্তিগত খরচ হতো। ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনার খরচ ২৫,০০০ হয়ে গেল। এরপর স্যালারি ৮০,০০০, খরচও বেড়ে ৪৫,০০০। এটাই লাইফস্টাইল ইনফ্লেশন। ইনকাম বাড়ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দূরত্ব খুব একটা কমছে না, কারণ আপনার লাইফস্টাইল আপনার ইনকামের পেছনে পেছনে দৌড়াচ্ছে। ওয়েলথ বিল্ডিং মাইন্ডসেট। ইনকাম বাড়লে পুরো লাইফস্টাইল একই রাখে না। জীবন অবশ্যই উন্নত করে, কিন্তু একই সঙ্গে সেভিংস এবং অ্যাসেট বিল্ডিংয়ের হারও বাড়ানোর চেষ্টা করে। কারণ বাইরে থেকে ধনী দেখানো এবং সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়ালি সিকিউর হওয়া এক জিনিস নয়। একটি আপনাকে মানুষের অ্যাটেনশন দিতে পারে, অন্যটি আপনাকে চয়েস দেয়। খারাপ চাকরি ছাড়ার চয়েস, ইমার্জেন্সি সামলানোর চয়েস, নিজের বিজনেস শুরু করার চয়েস, ক্যারিয়ার চেঞ্জ করার চয়েস। এই চয়েসই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বড় অংশ। ৫. তারা শুধু খরচ কমায় না, ইনকাম বাড়ানোর দিকেও কাজ করে। পার্সোনাল ফাইন্যান্সের অনেক আলোচনায় শুধু একটা কথাই শোনা যায়, খরচ কমান, চা কম খান, বাইরে খাওয়া বন্ধ করুন, শপিং করবেন না। অবশ্যই অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ জরুরি, কিন্তু আপনার স্পেন্ডিং কমানোর একটা লিমিট আছে।
আপনার ইনকাম বাড়ানোর সম্ভাবনার লিমিট তুলনামূলকভাবে অনেক বড় হতে পারে। ধরুন, একজন স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনাল মাসে 25,000 টাকা ইনকাম করেন। তিনি হয়তো বাজেট করে মাসে 3,000 বা 5,000 টাকা অতিরিক্ত সেভ করতে পারবেন। কিন্তু যদি তিনি 6 মাস বা 1 বছর নিজের স্কিল ডেভেলপমেন্টে ধারাবাহিকভাবে কাজ করে ইনকাম 25,000 থেকে 40,000-এ নিতে পারেন, তাহলে তার ফাইন্যান্সিয়াল ইকুয়েশনটাই বদলে যায়। এ কারণেই ওয়েলথ বিল্ডিং মাইন্ডসেট প্রশ্ন করে, আমি কোথায় 500 টাকা বাঁচাবো? এর পাশাপাশি আগামী 1 বছরে আমি কিভাবে নিজের আর্নিং ক্যাপাসিটি বাড়াবো? হতে পারে কমিউনিকেশন স্কিল, সেলস, প্রোগ্রামিং, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইংলিশ, বিজনেস স্কিল, লিডারশিপ, অথবা আপনার নিজের প্রফেশনের হাই ভ্যালু স্কিল। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেটের একটি হল আপনার আর্নিং এবিলিটি। নিজেকে এমনভাবে উন্নত করা যাতে মার্কেট আপনার কাজের জন্য বেশি টাকা দিতে রাজি হয়। 6. ধনী মানসিকতা। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের বদলে ডিলেড গ্র্যাটিফিকেশন বোঝে। এখন যে বিষয়টি বলবো সেটাই অনেক মানুষের জন্য সবচেয়ে কঠিন। মানুষের ব্রেইন এখনই রিওয়ার্ড পেতে পছন্দ করে। এটাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। স্যালারি পেলাম, শপিং, বোনাস পেলাম, নতুন গ্যাজেট, বিজনেসে ভালো প্রফিট হলো, লাইফস্টাইল আপগ্রেড। কিন্তু ওয়েলথ বিল্ডিংয়ের বড় একটা অংশ হচ্ছে আজকের কিছু আনন্দ ভলেন্টারিলি পিছিয়ে দেওয়া, যাতে আগামীকালের অপশন বড় হয়। এটাই ডিলেড গ্র্যাটিফিকেশন। ধরুন আপনি মাসে 50,000 টাকা আয় করেন। প্রতি মাসে ইনকাম পাওয়ার পর যা বাকি থাকে সেটা সেভ করার চেষ্টা করলেন। সমস্যা কি? অনেক সময় কিছুই বাকি থাকে না। তাই অনেকে উল্টো পদ্ধতি ব্যবহার করেন। ইনকাম পাওয়ার পরই আগে নির্দিষ্ট পরিমাণ সেভিং বা ইনভেস্টমেন্টের জন্য আলাদা করেন, তারপর বাকি টাকার মধ্যে লাইফস্টাইল ম্যানেজ করেন। এটাকে অনেকেই পে ইয়োরসেলফ ফার্স্ট নীতির মতো ব্যবহার করেন। তবে অ্যামাউন্ট সবার জন্য এক হবে না। কারো ফ্যামিলি রেসপন্সিবিলিটি বেশি, কারো ইনকাম অনিয়মিত, কারো ডেপ্ট আছে। তাই আপনার জন্য বাস্তবসম্মত অ্যামাউন্ট ঠিক করাই গুরুত্বপূর্ণ। 5% দিয়ে শুরু করা যদি সাস্টেনেবল হয়, সেটা অনেক সময় 30% টার্গেট নিয়ে 2 মাস পর ছেড়ে দেওয়ার চেয়ে ভালো। কারণ ওয়েলথ বিল্ডিংয়ে পারফেক্ট হওয়ার চেয়ে কনসিস্টেন্ট হওয়া বেশি গুরুত্বপূর্ণ। 7. তারা কম্পাউন্ডিংকে শুধু ইনভেস্টমেন্ট নয়, জীবনের স্ট্র্যাটেজি হিসেবে দেখে। কম্পাউন্ড গ্রোথ শুনলেই আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবি, কিন্তু কম্পাউন্ডিং শুধু টাকার ক্ষেত্রে নয়। স্কিল কম্পাউন্ড করে, নলেজ কম্পাউন্ড করে, নেটওয়ার্ক কম্পাউন্ড করে, রেপুটেশন কম্পাউন্ড করে, বিজনেস এক্সপিরিয়েন্স কম্পাউন্ড করে। একজন মানুষ যদি প্রতিদিন অল্প করে নিজের স্কিল ইমপ্রুভ করেন, কয়েক বছরে তার মার্কেট ভ্যালু পুরোপুরি বদলে যেতে পারে। একইভাবে নিয়মিত সেভিংয়ের ছোট অভ্যাসও সময়ের সঙ্গে বড় ফাইন্যান্সিয়াল বাফার তৈরি করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম। ওয়েলথ বিল্ডিং অনেক সময় ড্রামাটিক কোনো একদিনের সিদ্ধান্তের ফল নয়, বরং শত শত বোরিং, ছোট, সঠিক সিদ্ধান্তের ফল। একদিন অপ্রয়োজনীয় শপিং না করা আপনাকে ধনী করবে না। 1 মাস ইনভেস্টমেন্ট করলেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না। একটি কোর্স করলেই ইনকাম দ্বিগুণ হবে না। কিন্তু কয়েক বছর ধরে ইনকাম বাড়ানো, খরচ নিয়ন্ত্রণ, ইমার্জেন্সি ফান্ড রাখা, ডেট নিয়ে সচেতন থাকা, দায়িত্বশীলভাবে ইনভেস্ট করা আর লাইফস্টাইল ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা, এই ছোট সিদ্ধান্তগুলো একসঙ্গে বড় ফল তৈরি করতে পারে। এ কারণেই ওয়েলথ বিল্ডিং দেখতে বাইরে থেকে অনেক সময় বোরিং লাগে, কিন্তু বাস্তবে বোরিং কনসিস্টেন্সি অনেক সময় পাওয়ারফুল। এখন একটু নিজের দিকে তাকান। আপনি টাকা হাতে পেলে প্রথমে কি ভাবেন? আমি কি কিনব? নাকি এই টাকা আমার ভবিষ্যৎকে কিভাবে শক্তিশালী করতে পারে? এই এক প্রশ্নই আপনার অনেক ফাইন্যান্সিয়াল ডিসিশন বদলে দিতে পারে। ধনী মানসিকতা মানে কৃপণ হওয়া নয়। ধনী মানসিকতা মানে টাকা জমিয়ে রেখে জীবন উপভোগ না করা নয়। বরং এর অর্থ হল টাকা যেন আপনাকে কন্ট্রোল না করে। আপনি যেন টাকাকে পারপাস অনুযায়ী কন্ট্রোল করতে পারেন। আজকের লাইফস্টাইলও থাকবে, আগামীকালের সিকিউরিটিও তৈরি হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ইনকাম বাড়ার সঙ্গে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমও যেন বাড়ে। শেষ পর্যন্ত ওয়েলথের সবচেয়ে বড় সুবিধা হয়তো লাক্সারি নয়, বরং চয়েস। আপনি কি কাজ করবেন, কোথায় থাকবেন, কখন বিশ্রাম নেবেন, পরিবারকে কতটা সময় দেবেন, এই সিদ্ধান্তগুলো শুধু মাসের পরের স্যালারির ভয় থেকে নিতে না হওয়া। তাই আজ থেকে লক্ষ্য শুধু বেশি টাকা আয় করা নয়, লক্ষ্য হোক বেশি আয় করা, কিছু ধরে রাখা, বুঝে ব্যবহার করা এবং সময়কে নিজের পক্ষে কাজ করতে দেওয়া।
সহজ বাংলায় মানি, ওয়েলথ বিল্ডিং এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে এমন আরও প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্র্যাকটিক্যাল অ্যাকশন স্টেপস। গত ৩ মাসের খরচ দেখুন। কোথায় প্রয়োজনের কারণে এবং কোথায় ইম্পালস বা স্ট্যাটাসের কারণে টাকা গেছে আলাদা করুন। ইনকাম পাওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট অংশ আলাদা করুন। অ্যামাউন্ট ছোট হলেও এমন রাখুন যা আপনি নিয়মিত ধরে রাখতে পারবেন। একটি ইমার্জেন্সি ফান্ড শুরু করুন। হঠাৎ প্রয়োজন হলে যেন সঙ্গে সঙ্গে ঋণের উপর নির্ভর করতে না হয়। প্রতি সপ্তাহে ইনকাম স্কিলের জন্য সময় রাখুন। শুধু সেভিং নয়, নিজের আর্নিং ক্যাপাসিটি বাড়ানোও ফাইন্যান্সিয়াল প্ল্যানের অংশ করুন। বড় কেনাকাটার আগে প্রশ্ন করুন, এটা কিনলে আমি কোনো ফাইন্যান্সিয়াল অপরচুনিটি হারাচ্ছি? তারপর সিদ্ধান্ত নিন।